ভাবুন তো, মাত্র কয়েকটা ক্লিক আর দরকারি জিনিসপত্র আপনার দরজায়। কুইক কমার্স আমাদের জীবনকে নিঃসন্দেহে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু এই অবিশ্বাস্য গতির পেছনে কি এমন কোনো গল্প আছে যা আমাদের চোখের আড়াগে থেকে যাচ্ছে? চলুন আজ সেই গল্পটাই জানা যাক। 10 মিনিটে গ্রসারি আপনার দরজায়, খুবই সহজ একটা কথা, তাই না? কিন্তু ব্লিঙ্কেটের মতো কোম্পানিগুলোর জন্য এটাই হয়ে উঠেছিল তাদের ব্র্যান্ড আইডেন্টিটি। এটা শুধু একটা ডেলিভারির কথা ছিল না, এটা যেন শহরের ব্যস্ত জীবনের একটা পার্ট হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে 10 মিনিটের ম্যাজিক, এটা কি সত্যিই টেকনোলজির কামাল, নাকি এর পিছনে লুকিয়ে আছে ডেলিভারি পার্টনারদের জীবনের মারাত্মক ঝুঁকি? ঠিক এই জায়গাটাতেই আমাদের আজকের আলোচনাটা জমে উঠবে। তো এই সব কিছুর শুরুটা হলো কিভাবে? আসলে ব্লিঙ্কেট, জেপ্টো, সুইগি, জোম্যাটোর মতো কোম্পানিগুলো ওরা যেন একটা রেসে নেমে পড়েছিল। আর সেই রেস জেতার একটাই রাস্তা ছিল, স্পিড। কে কত তাড়াতাড়ি ডেলিভারি করতে পারে, সেটাই ছিল আসল খেলা। আর সত্যি বলতে দেখতে দেখতে এই মডেলটা আমাদের যারা বড় শহরে থাকি তাদের রোজকার জীবনের একটা অংশ হয়ে গেল। আমাদের মাথায় এটা ঢুকে গেল যে অর্ডার করলেই কয়েক মিনিটের মধ্যে জিনিসপত্র হাতে চলে আসবে। কিন্তু এই যে এত সুবিধা, এর একটা দাম তো ছিল, আর সেই দামটা দিচ্ছিলেন কারা? ডেলিভারি পার্টনাররা। চলুন এবার গল্পটার অন্য দিকটা দেখি। এই অবিশ্বাস্য স্পিডটা ডেলিভারি পার্টনারদের জন্য ঠিক কী রকম বাস্তবতা তৈরি করেছিল। IGRMF-এর একটা রিসার্চ পেপারের এই একটা লাইন শুনলেই হয়তো পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তারা বলছে, অগণিত ডেলিভারি পার্টনার এই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বা গুরুতরভাবে আহত হয়েছেন। ভাবা যায় এই গতির লড়াইয়ে তাদের জীবন কতটা ঝুঁকির মুখে ছিল, এই একটা কথাতেই সেটা স্পষ্ট। এই চার্টটা একবার দেখুন। ডেলিভারি কর্মীদের যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের সবচেয়ে বড় চিন্তা কী নিয়ে, 88% প্রায় সবাই একই উত্তর দিয়েছেন, রাস্তার নিরাপত্তা। অন্য যা কিছুই হোক না কেন, তাদের কাছে এটাই ছিল সবচেয়ে বড় টেনশনের কারণ। তাহলে ব্যাপারটা তো পরিষ্কার, তাই না? একদিকে কোম্পানিগুলো 10 মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি দিচ্ছে, আর তার সরাসরি চাপটা গিয়ে পড়ছে ডেলিভারি পার্টনারদের উপর। তাদের রোজকার লড়াইটা ছিল একদিকে শহরের জ্যাম আর অন্যদিকে ঘড়ির কাঁটার সঙ্গে। এখানে আরও একটা খুব জরুরি ব্যাপার আছে। এই কর্মীদের বলা হয় গিগ ওয়ার্কার। এর মানেটা কি? সোজা কথায়, তারা কিন্তু কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি নন, আর তার ফলে মিনিমাম ওয়েজ, সবেতন ছুটি বা সোশ্যাল সিকিউরিটির মতো বেসিক অধিকারগুলোও তাদের জোটে না। কিন্তু এভাবে তো আর বেশি দিন চলতে পারে না, তাই না? একটা সময়ের পর কর্মীরা আর চুপ করে থাকলেন না। তারা ঠিক করলেন একজোট হয়ে এই সিস্টেমের বিরুদ্ধেই আওয়াজ তুলবেন। আর এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নিল। আর তারাদের প্রতিবাদের জন্য দিনগুলো বেছে নিয়েছিল, সেটাও কিন্তু খুব স্ট্র্যাটেজিক ছিল। দেখুন, প্রথমে 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন, আর তারপর 31শে ডিসেম্বর, নিউ ইয়ার্স ইভ, বছরের সবচেয়ে ব্যস্ত ডেলিভারির দিনগুলোর একটা। এই দিনগুলোতে ধর্মঘট ডেকে তারা এটা নিশ্চিত করতে চেয়েছিল যে তাদের কথাটা যেন সবার কানে পৌঁছায়। তো তাদের দাবিগুলো কি ছিল? ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স বা আইফ্যাট কর্মীদের হয়ে কয়েকটা মূল দাবি সামনে আনেন। যেমন, এই বিপজ্জনক 10 মিনিটের মডেলটা বন্ধ করতে হবে, মজুরি হতে হবে ন্যায্য আর স্বচ্ছ, সোশ্যাল সিকিউরিটি আর ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে, আর কথায় কথায় যে আইডি বন্ধ করে দেওয়া হয় সেটাও বন্ধ করতে হবে। ইফাতের নেতা শাইখ সালাউদ্দিন একটা কথা বলেছিলেন যা পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে। তিনি বলেছিলেন, গিগ অর্থনীতি কর্মীদের ভাঙা শরীর এবং নীরব কণ্ঠের ওপর ভিত্তি করে তৈরি হতে পারে না। লড়াইটা শুধু টাকার জন্য ছিল না, ছিল মানুষের সম্মান আর জীবনের অধিকারের জন্য। এই একটা কথাতেই যেন সবটা পরিষ্কার হয়ে যায়। কর্মীদের এই যে লাগাতার প্রতিবাদ, তার চাপটা কিন্তু শেষ পর্যন্ত কাজে দিয়েছিল। বিষয়টা আর শুধু রাস্তা বা সোশ্যাল মিডিয়ার মধ্যে আটকে থাকেনি, সোজা পৌঁছে গিয়েছিল সরকারের কাছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সরকারকে শেষমেশ হস্তক্ষেপ করতেই হয়। তাহলে এই যে পরিবর্তনটা এলো, সেটা কিভাবে হলো? প্রথমে হলো দেশজোড়া ধর্মঘট, যা সবার নজরে পড়ল। তারপর ইউনিয়নগুলো গেল সোজা শ্রম মন্ত্রণালয়ে অফিসিয়াল অভিযোগ নিয়ে। এরপরে শ্রমমন্ত্রী কোম্পানিগুলোকে মিটিংয়ে ডাকলেন, আর সবশেষে সরকারের তরফ থেকে এলো চূড়ান্ত নির্দেশ। একটার পর একটা ধাপ পেরিয়েই এই বড়সড় বদলটা সম্ভব হয়েছে। এই পুরো সময়টা জুড়ে আমরা কিন্তু দুটো একেবারে আলাদা গল্প শুনতে পাচ্ছিলাম। একদিকে কোম্পানিগুলো বলছিল তাদের স্পিডটা আসে ভালো সিস্টেম আর টেকনোলজি থেকে, বেপরোয়া ড্রাইভিং থেকে নয়। অন্যদিকে ইউনিয়নগুলো বলছিল এই সিস্টেমটাই তো কর্মীদের অসম্ভব ডেডলাইনের মধ্যে ফেলে দিচ্ছে, আর তারা ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে। দুটো আলাদা গল্প, কিন্তু বাস্তবতা তো একটাই। আর শেষ পর্যন্ত সরকার একটা ফাইনাল ডিসিশন নিল।
সমস্ত কুইক কমার্স প্ল্যাটফর্মকে পরিষ্কার নির্দেশ দেওয়া হলো যে তারা তাদের বিজ্ঞাপন আর ব্র্যান্ডিং থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি মানে ওই 10 মিনিটে ডেলিভারির মতো কথাগুলো যেন পুরোপুরি তুলে নেয়। তো এই নির্দেশের পর স্বাভাবিকভাবেই কিছু নতুন প্রশ্ন উঠে আসছে। তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে গেল? আর এই পুরো ঘটনাটাই একজন ক্রেতা হিসেবে আমাদের ভূমিকাটাই বা কী ছিল বা কি হতে পারে? আর এই বদলটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। যেমন ধরুন, আগে ব্লিঙ্কেটের ট্যাগলাইন কী ছিল? 10 মিনিটের ডেলিভারি। এখন সেটা বদলে কি হয়েছে? গ্রোসারি এবং আরও অনেক কিছু আপনার দোরগোড়ায়। মানে ফোকাসটা এখন আর স্পিডের ওপর নয়, বরং কি পাওয়া যাচ্ছে সেটার ওপর। কিন্তু একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে 10 মিনিটের ডেলিভারি মডেল, এটা ভারতে এত সফল হলোই বা কেন? আনন্দবাজার পত্রিকার একটা এডিটোরিয়াল এ ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং দিক তুলে ধরেছে। তাদের মতে এর পেছনের আসল কারণটা হলো দেশে ভালো চাকরির অভাব, আর সেই কারণেই এত কম টাকায় এত বেশি শ্রম পাওয়া সম্ভব হয়েছে। তাহলে 10 মিনিটের প্রতিশ্রুতি তো বন্ধ হলো, কিন্তু আসল লড়াইটা কি এখানেই শেষ? এই মডেলটার পেছনে যে সামাজিক আর অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে, সেগুলোর সমাধান কি হবে? একজন সচেতন ক্রেতা হিসাবে এরপর আমাদের ঠিক কী চাওয়া উচিত? এই প্রশ্নগুলোই হয়তো আমাদের সবাইকে এখন একটু ভাবতে হবে।